আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। ছাত্র জনতার ওপর ৩ লাখ গুলি ছুড়েছিল পুলিশ, তদন্ত কর্মকর্তা। ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মির্জা ফখরুল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ। ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা, স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ বন্ধ হচ্ছে দুটি অ্যাপ। আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে জামাত। ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত, ২ জনের বাতিল। সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ। ফেব্রুয়ারি নির্বাচন হবে গণতন্ত্রের সত্যিকারের প্রতিফলন, উপদেষ্টা ফারুকী আজম। সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ। শিকদার পরিবারের থাইল্যান্ডে থাকা সম্পদ অবরুদ্ধের আদেশ। শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়ালুইর আঘাতে ফিলিপাইন ও ভিয়েতনামে নিহত কয়েক ডজন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলির দেশ থেকে নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আন্দোলনের সময় সারা দেশে পুলিশ মোট ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল। এর মধ্যে শুধু রাজধানীতে ছোড়া হয় ৯৫,৩১৩ রাউন্ড গুলি। সোমবার জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫৪তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এসব তথ্য উপস্থাপন করেন। পুলিশ হেডকোয়ার্টার্সের দেওয়া ২১৫ পৃষ্ঠার প্রতিবেদন থেকে এসব তথ্য তুলে ধরেন মোহাম্মদ আলমগীর। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আন্দোলন দমনের জন্য সারা দেশে পতিত সরকারের আমলে ৩,০৫,০০০-এর বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। তার মধ্যে ৯৫,০০০-এর বেশি রাউন্ড গুলি ঢাকা মহানগরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ষড়যন্ত্রে যাবেন তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটা নির্ভর করবে ভারতের ওপর। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াবে, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি সই করার প্রস্তাব দিয়েছে ইইউ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ এর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আক্তার আহমেদ বলেন, ইইউ দল একটি খসড়া সমঝোতা স্মারকের ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করার পরে সাইনিংয়ের ব্যাপারে এগোব। ইসি সচিব বলেন, তারা জানিয়েছেন ১৫০ জনের মতো সদস্য আসতে পারেন, তবে পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদাভাবে ভাগ হয়ে বাংলাদেশে আসবেন। ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবটা যেন ভালোভাবে না হয়, সেজন্য একটি মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সোমবার দুপুরে রমনা ডিএমপির ৫টি থানার প্রশাসনিক ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে, এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপ টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুটি অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রবিবার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয়ে তুলে ধরা হয়। জুলাই অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বেশিরভাগ মন্ত্রী নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। তারা ভারতে বসেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন ভার্চুয়াল বৈঠক। এসব বৈঠকের মাধ্যমেই তিনি দেশে অস্থিরতা সৃষ্টি নানা নির্দেশনা দিচ্ছেন। আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপ। শেষ পর্যন্ত আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের বৈঠকের একাধিক ছবি দলটির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়।
ওই ছবি থেকে সামনে আসে জামায়াতের নতুন লোগো। এরপর শুরু হয় আলোচনা, তবে সেই লোগো সরিয়ে ফেলেছে জামাত। সোমবার জামাতের আমির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে। ওই বৈঠকেরও একাধিক ছবি দলটির পেজে পোস্ট করা হয়েছে। তবে আজকের ছবিতে জামায়াতের নতুন লোগো দেখা যায়নি, যদিও জামায়াতের নেতারা রোববার গণমাধ্যমে জানিয়েছিলেন তাদের লোগো পরিবর্তন হচ্ছে। চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএস নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন। তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও ২ জন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএস এর ফল প্রকাশ করে পিএসসি। এতে ৩,১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। শিগগিরই তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের। ঠিক তার আগে ২১ জনের সুপারিশ স্থগিত এবং ২ জনের সুপারিশ বাতিল করল পিএসসি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী ও বান্ধবী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা। জব্দ করার সপক্ষে আদালত যেসব যুক্তি দেওয়া হয়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ, বাণিজ্য, বদলির তদবির সহ নানা অপকর্ম করে উপার্জন করেন। উপার্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করা সহ বিদেশে অর্থ পাচার করে মানি লন্ডারিং অপরাধ করায় তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশন ও সরকার উভয়ই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফারুকী আজম বলেন, জনগণের ভোটেই সরকার গঠিত হবে, আর সেই প্রক্রিয়া কোনোভাবেই একদল নির্ভর বা এক ব্যক্তি নির্ভর নির্বাচন হবে না। আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন ও সরকার উভয়ই প্রস্তুত রয়েছে। আমরা সবাই চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ যাকে নির্বাচিত করবে। সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেয় দুদক। চলতি বছরের জুনে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসান সহ ১৫ জনের নামে মামলা করে দুদক, যেখানে শেয়ার বাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক শিকদারের সন্তান রিক হক শিকদার ও পারভিন হক শিকদারের নামে থাইল্যান্ডে ৩৫ কোটি ৩০ লাখ থাই বাত মূল্যের ৭ কোম্পানির সম্পদ অবরোধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এসব সম্পদ অবরোধের আবেদন করেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার, তার পরিবার ও সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থ তছরূপ, ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এই ঘটনায় ৭ সদস্যের একটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। ভিয়েতনাম ও ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়ালুই। এতে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন, এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, গত সপ্তাহে ফিলিপাইনের কেন্দ্রস্থলে ছোট ছোট দ্বীপগুলোতে আঘাত হানে ওই ঘূর্ণিঝড়। এতে গাছ ও বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে যায়। এছাড়া বাস্তুচ্যুত হন ৪ লাখ মানুষ। ফিলিপাইনের একজন বেসামরিক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রায়ই ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায়। রোববার ভিয়েতনামে আঘাত হানে বুয়ালুই, যার গতি ছিল ঘন্টায় ১৩০ কিলোমিটার। দেশটির উত্তর ও কেন্দ্রে কয়েক হাজার ঘর ধ্বংস হয়েছে, সেখানে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ৭১ বছর বয়সী ট্রিন থি লি বলেন, বাতাসে আমার ঘরের ছাদ উড়ে গেছে। নেপালে জেনজি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির উপর দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, যতদিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবে না ওলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও ২ জন জ্যেষ্ঠ আমলার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। আগামী ২০২৬ সালের মার্চে নেপালে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।